হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 208 ভিডিও পার্ট নাম্বার 14 করব। আজকে আমরা 11 দাগের অঙ্কটি করব। আমি 18, 25, 50, 72, 121, 108, 162 এর মধ্যে কোন সংখ্যা পূর্ণবর্গ ও কোন সংখ্যা পূর্ণবর্গ নয় খুঁজি। যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সবথেকে কম কি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে খুঁজি। এখানে ধনাত্মক বলতে যেই সংখ্যার সামনে কোনো চিহ্ন থাকে না, যেমন 14 এর সামনে কোনো চিহ্ন নেই বলতে প্লাস ধরা হয়, কিন্তু সেই সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক বলব। আরেকভাবে বলতে পারি ধনাত্মক মানে যেই সংখ্যার সামনে প্লাস আছে। এই যে এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা ধনাত্মক বলবো, কেন এর সামনে কিন্তু প্লাস লুকিয়ে আছে। মানে সাধারণত কোনো সংখ্যার এক থেকে যতগুলো সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা, আমরা সেই সংখ্যার সামনে প্লাস চিহ্নটা দিই না, কিন্তু সেই সংখ্যাগুলোকে ধনাত্মক ধরা হয়। তাহলে এর মধ্যে প্রথম যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি লিখব, সেটি হচ্ছে 18। তাহলে প্রথমে আমরা এই 18কে ভেঙে নেব। প্রথমে 2 দিয়ে যদি ভাঙি, তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 9 2 গুণে 18। 9কে আমরা 3-এর ঘরের নামতায় 3 3-কে 9। তাহলে 18কে ভেঙে দুটো 3 একটা 2 পেলাম। তাহলে সমান দুটো 2 আর একটা হচ্ছে 3। তাহলে সমান দুটো 2-এর আমরা বর্গ করতে পারি, পূর্ণ বর্গ হয়ে গেল। কিন্তু 3-এর পূর্ণ বর্গ হচ্ছে না, কেন? এখানে একটাই 3 আছে। তাহলে আমরা লিখব যে 18 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, কেন? একটা 3 পড়ে থাকছে, একটা পূর্ণবর্গ হচ্ছে কিন্তু একটা পূর্ণবর্গ হচ্ছে না। তাহলে 18 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা 1 নাম্বার। তাহলে লিখতে পারি যে পরে 18 সংখ্যাটিকে যেই সংখ্যাটির পূর্ণবর্গ হচ্ছে না সেই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করব, গুণ বা ভাগ। তাহলে 18 সংখ্যাটিকে 3 দ্বারা বা দিয়ে লিখতে পারি, দুটোর অর্থ একই বোঝায়। 3 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাব। ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাব। তাহলে সুতরাং বা তাই এই সংখ্যাটির সামনে কি ছিল? 18 ছিল। তাহলে আমরা একবার
গুণ করব 3 দিয়ে, তাহলে 18 ছিল, এর সাথে আমরা গুণ করব 3। আচ্ছা, এখানে দুটো 3 ছিল, একটা 2 ছিল, আমি উল্টো লিখে দিয়েছি, এখানে দুটো 3। একটুখানি কারেক্ট করি, আর একটা হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 3 বর্গ, একটা পড়ে থাকলো 2, তাহলে 18কে 2 দ্বারা যেই সংখ্যাটির পূর্ণ বর্গ হচ্ছে না সেই সংখ্যাটি দিয়ে গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করতে হবে, 18কে 2 দিয়ে গুণ করব সমান, তাহলে এই যে সংখ্যাটি আছে 3 বর্গ, আর একটা 2 ছিল, এবার যেহেতু ডান দিকে বাঁ দিকে 2 গুণ করেছি, তাহলে এর ডান দিকটাও 2 গুণ করব। গুণ করার পর এবার দেখো এটা 3 বর্গ হচ্ছে, ছিলই 3 বর্গ, কিন্তু এবার 2-এরও আমরা বর্গ করতে পারছি। আবার এবার আমরা ভাগ করব, যেই সংখ্যাটি পূর্ণ বর্গ হয়নি সেই সংখ্যাটি দিয়ে ভাগ করব। তাহলে 18 ভাগ 2 সমান 3 বর্গ গুণন 2, এই সংখ্যাটিকেও আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে এই ক্ষেত্রে কত পাবো? সমান এই 2-এর সাথে এই 2 কেটে যাবে, তাহলে শুধু থাকবে 3 বর্গ, মানে 3 পূর্ণ বর্গ হলো। কেন? এটা এখানে দেখাচ্ছি যে ছিল 3 পূর্ণ বর্গ, মানে 3 বর্গ গুণন 2, আর ভাগ দিয়ে ছিল 2। তাহলে ভাগ মানে আমরা জানি একটি লাইন টেনে এই দুটি নিচে লিখব, উপরে 3 বর্গ গুণন 2, তাহলে এই দেখো এই 2-এর সাথে এই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধু 3 বর্গ। এই জন্যই আমি এখানে 3 বর্গ লিখলাম। তাহলে দেখো এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ। কখন পূর্ণবর্গ হলো? যখন 2 দিয়ে ভাগ করলাম আর 2 দিয়ে গুণ করলাম। তাই লিখব সুতরাং 18 গুণন 2 সমান, তাহলে 18 দুগুণে 36, একটি পূর্ণবর্গ, একটি পূর্ণবর্গ সংখ্যা। এবং 18 ভাগ 2, 2 দিয়ে 18কে ভাগ করলে 9 দুগুণে 18, 9 পাবো। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। দুই দিয়ে 18কে ভাগ করলে পরে 9 দুগুণে 18, তাহলে কত পেলাম? 9। এই জন্যই আমি এখানে 9 লিখেছি। এরপর আমরা 25 সংখ্যাটি নেব। তাহলে
তাহলে 25কে ভাঙলে পরে 5-এর ঘরে নামাতে পাবো 5 5 25। তাহলে 5 গুণন 5, যেহেতু দুটো 5 তাহলে 5-এর বর্গ। এখানে কিন্তু কোনো সংখ্যা পড়ে থাকলো না, তাই লিখব সুতরাং 25 সংখ্যাটি পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা, এটি উত্তর। যেহেতু এটি পূর্ণবর্গ হয়ে গেল তাহলে এর সাথে আর কোনো আসবে না। যখন পূর্ণবর্গ হবে না তাহলে পূর্ণবর্গ করতে গেলে এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে। যেটা পূর্ণবর্গ তাহলে এখানে কোনো নিয়ম নেই। এরপর পরের সংখ্যাটি হচ্ছে 50। তাহলে প্রথমে আমরা 50কে ভেঙে নেব। প্রথমে 5 দিয়ে যাব, 5কে 5, তাহলে পড়ে থাকলো 0, 0টি নিচে নামাবো। এরপর 5-এর ঘরে নামতে বললে 5 দুগুণে 10, তাহলে 50কে ভেঙে দুটো 5, একটা 2, 5 গুণন 5 গুণন 2। এখানে আমরা 5-এর পূর্ণবর্গ করতে পারবো যেহেতু দুটো 5, কিন্তু একটি 2 পড়ে থাকলো, তাহলে 50 কিন্তু পূর্ণবর্গ হলো না। তাই লিখব 50 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 50 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হবে? যেই সংখ্যাটি পূর্ণবর্গ নয় সেই সংখ্যাটি, অর্থাৎ 2 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাব। তাই 50 এর সাথে যখন আমরা 2 গুণ করব তাহলে এই সংখ্যাটির সাথেও কিন্তু আমাদের 2 গুণ করতে হবে। 2 তো ছিলই, আর একটা 2 গুণ করব। তাহলে 5-এর তো বর্গ ছিলই, এবার দুটো 2, তার মানে 2-এর বর্গ, তাহলে কিন্তু এবার পূর্ণবর্গ হলো। আবার এবার আমরা ভাগ করব। তাহলে 50-এর সাথে ভাগ হবে 2, এর বাম দিকটা যেমন ভাগ হলো তাহলে ডান দিকটাও ভাগ হবে। 5-এর বর্গ সঙ্গে ছিল 2, ভাগ দিয়ে আমরা 2 বসাবো। তাহলে এই 2-এর সাথে এই 2 কেটে যাবে, তাহলে 5-এর বর্গ পাচ্ছি। এবার এটা কেন কাটলো? 5-এর বর্গ তার সাথে 2 ছিল আর ভাগ দিয়ে আমরা 2 লিখেছি। এটির অর্থ হচ্ছে 5-এর বর্গ 2, ভাগের জন্য লাইনটি টেনেছি আর নিচে 2 বসাবো। এই 2-এর সাথে এই 2 কেটে গেল, তাহলে
5-এর বর্গটি পড়ে থাকলো। তাইলে সূত্রায় 50 গুণন 2, তাহলে 50 দুগুণে 100 একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা এবং 50 ভাগ 2, তার মানে 2 দিয়ে 50কে ভাগ করলে আমরা কত পাবো? 25। একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যখন পূর্ণবর্গ হচ্ছে না তখন কিন্তু এই নিয়মগুলো লিখতে হবে। তাহলে 2 দিয়ে 50কে যদি ভাগ করতাম তাহলে প্রথমে 2 ঘর যেতাম, 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করে 1 পাবো, শূন্যকে নামাবো। 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, তাহলে কত পাচ্ছি? 25। এরপর 72। প্রথমে আমরা 72কে ভেঙে নেব। 2 দিয়ে যদি ভাঙি তাহলে প্রথমে 7-এর কাছাকাছি আসবো। 2-এর ঘরে নামতে তো 7 পাওয়া যায় না, তাহলে 3 দুগুণে 6, আছে 7 মানে 1 বেশি আছে, পিছনের সংখ্যাটি 2, তাহলে সংখ্যাটি হয়ে গেল 12। 2-এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12। কি করে করলাম? 2 দিয়ে যদি 72কে ভাগ করতাম তাহলে প্রথমে 3 দুগুণে 6 বসাতাম, 7 থেকে 6 বিয়োগ করে 1 পাবো, তারপরে 2কে নামাবো। 2-এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12। এরপর 3 দিয়ে 3 অক্ষ 3, 3-এর ঘরে নামতায় 3 দুগুণে 6, 3 দিয়ে 3 চারা 12, 4কে 2-এর ঘরে নামতায় 2 দুগুণে 4, তাহলে 2টো 3 আর 3টে 2, 2টো 3, 3টে 2। তাহলে এখানে আমরা বর্গ করতে পারবো 3-এর একটা 2-এর বর্গ, কিন্তু তারপরও কিন্তু একটা 2 পড়ে থাকছে। তাহলে আমরা লিখব 72 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই লিখব সংখ্যাটিকে, বা 72কে লিখতে পারি, নতুবা এভাবে লিখতে পারি, সংখ্যাটিকে যেই সংখ্যাটি পূর্ণবর্গ হয়নি সেই সংখ্যাটি দিয়ে আমরা গুণ করব। তাহলে সংখ্যাটিকে 2 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাব। পূর্ণবর্গ সংখ্যা পাব।
তাহলে আমরা লিখব তাই 72 এর সাথে 2 গুণ করব। বাম দিকটা যেমন গুণ করেছি তাহলে এর ডান দিকটা অর্থাৎ এটাতে 2 গুণ করব। তাহলে 3 বর্গ 2 বর্গ গুণন 2 ছিল আর একটা আমরা 2 গুণ করব। তাহলে সমান 3 বর্গ 2 বর্গ, এবার দুটো 2 পেলাম, তাহলে এবার 2 বর্গ হয়ে গেল। আবার 72 সাথে আমরা যেমন 2 গুণ করেছি তাহলে 2 ভাগ করব। তাহলে এই সংখ্যাটি যেহেতু 72 লিখেছি বাম দিকটা, তাহলে এর সাথে কিন্তু 2 ভাগ করতে হবে। তাহলে 3 বর্গ 2 বর্গ 2 ছিল, এবার ভাগ চিহ্ন দিয়ে আমরা 2 বসাবো। এই 2 এর সাথে এই 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো 3 বর্গ আর 2 বর্গ। কেন কাটলো তার কারণ 3 বর্গ 2 বর্গ আর 2 ভাগ ছিল 2। এই লাইনটি তুললাম, তোলার পরে ভাগ যেহেতু আছে তাহলে এই দুটি কিন্তু নিচে আসবে, এই রাশিটির নিচে। এখান থেকে 2 2 কেটে পড়ে থাকলো 3 বর্গ 2 বর্গ। তাহলে সুতরাং 72 গুণন 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 144 একটি পূর্ণবর্গ সংখ্যা। একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 72 ভাগ 2, 2 দিয়ে 72কে ভাগ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে কত পাবো? 36। 36 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2 দিয়ে যদি 72কে ভাগ করতাম তাহলে প্রথমে 3 দুগুণে 6 লিখতাম, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 2 এর থেকে যেহেতু 1 ছোট তাহলে বড় করতে গেলে 2কে নামাতে হবে, এরপরে 6 দুগুণে 12 পাবো। তাহলে ভাগফল কত পেলাম? 36। এরপর 121। তাহলে প্রথমে আমরা 121কে ভেঙে নেব। 121 সংখ্যাটিকে মনে রাখবে এটিকে কিন্তু 11 দিয়ে ভাগ যায় বা 11 দিয়ে ভাঙানো যায়। তাহলে প্রথমে এক ঘর যাব, 12 যেহেতু আছে তাহলে 11কে 11, 1 পড়ে থাকলো আর পিছনে 1, আবার সংখ্যাটি 11 আসলো, 11 দিয়ে 11কে 11। তাহলে 121কে ভেঙে পেলাম দুটো 11। তাহলে এক্ষেত্রে 11 কিন্তু পূর্ণবর্গ, 11কে আমরা বর্গ হিসেবে লিখতে পারি যেহেতু দুবার আছে। নতুবা এইভাবে ভাঙতে না পারলে 11 দিয়ে 121কে যদি ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম, তাহলে 11কে 11 লিখতাম, 12 থেকে 11 বিয়োগ করলে পরে 1, এই 1কে নামাবো,
আবার সংখ্যাটি 11 আসলো, 1 দিয়ে করলে পরে 11কে 11। তাহলে 121 সংখ্যাটি, এখানে কোনো সংখ্যা পড়ে থাকলো না, এটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এটি উত্তর। পূর্ণবর্গ হলে দেখো কত ছোট অঙ্কটা হয়ে যাচ্ছে, যখন পূর্ণবর্গ হচ্ছে না তখন কিন্তু একটু অঙ্কটি বড় হয়ে যাচ্ছে। এরপর 108। তাহলে প্রথমে আমরা 108কে এখানে ভেঙে নেব। প্রথমে আমরা 2 দিয়ে যদি ভাঙি, তাহলে 1 যেহেতু ছোট 2-এর থেকে, তাহলে দুটো সংখ্যা নিয়ে 2-এর থেকে বড় করতে হবে, অর্থাৎ 10 হলো। 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, তাহলে পড়ে থাকলো শুধু 8। 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যদি ভাঙি, তাহলে 5-এর কাছাকাছি হচ্ছে 2 দুগুণে 4, 1 পড়ে থাকলো, আর পিছনে 4, সংখ্যাটি হলো 14। 2-এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14। এই নিয়মটা কিন্তু শিখতে হবে। 2 দিয়ে 54কে ভাগ করলে পরে আমরা 27 পাবো। কী করে পাচ্ছি দেখো, প্রথমে যেহেতু 2-এর থেকে বড় 5, তাহলে একটাই সংখ্যা নেব। এবার 2-এর ঘরে নামতা পড়ে 2 দুগুণে 4 লিখব। 3 লিখিনি এই কারণে, 3 দুগুণে 6, 5-এর থেকে বড় সংখ্যা লিখতে পারবো না নিচে। নিয়ম অনুযায়ী 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 যেহেতু 2-এর থেকে ছোট, তাহলে বড় করতে গেলে 4কে নামাতে হবে। এবার 2-এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14 পাবো। এরপর 27কে আমরা 3-এর ঘরে নামতায় পাই, 3 লং 27। 9কে আমরা 3-এর ঘরে নামতায় 3 ত্রিকে 9, তাহলে 2 2, 3টে 3, তাহলে 2 গুণন 2 আর 3টে 3। এখান থেকে আমরা 2-এর বর্গ করতে পারছি। 2টো 3-এর, অর্থাৎ 3-এর বর্গ হচ্ছে, কিন্তু এখানে একটা 3 কিন্তু পড়ে থাকলো, এই 3-এর বর্গ হচ্ছে না। তাই লিখব 108 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন? কেন কি একটা 3 পড়ে থাকছে, এর বর্গই হচ্ছে না। তাহলে কি করতে হবে? তাহলে লিখব সংখ্যাটিকে, অর্থাৎ 108কে যেই সংখ্যাটি পড়ে আছে সেই সংখ্যাটি দিয়ে গুণ করব। তাহলে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাব। তাই 108 এর সাথে প্রথমে আমরা 3 গুণ করব। যেহেতু এর বাম দিকটায় 3 গুণ করলাম, তাহলে এর যে ডান দিকটা পেয়েছি সেখানেও 3 গুণ করতে হবে। তাহলে 2-এর বর্গ, 3-এর বর্গ, একটা 3 আছে, আর একটা 3 আমরা গুণ করব, সমান 2-এর বর্গ, 3-এর বর্গ, এবার দুটো 3 পেলাম, তার মানে 3-এর বর্গ।
আবার এবার আমরা ভাগ করব 3 দিয়ে। তাহলে 108 গুণের জায়গায় এবার ভাগ চিহ্ন নেব, 3 বসাবো। যেখানে গুণ ছিল সেখানে ভাগ দেব। তাহলে 2 এর বর্গ, 3 এর বর্গ, একটা 3 তো ছিলই, ভাগ দিয়ে আমরা 3 বসাবো। এই 3-এর সাথে এই 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো 2 এর বর্গ আর 3 এর বর্গ। কেন কাটলো আমি এখানে দেখিয়ে দিই একটু, যে ছিল 2 এর বর্গ, 3 এর বর্গ, একটা 3 আর সঙ্গে 3 ভাগ অবস্থায় ছিল। ভাগ থাকলে আমরা জানি লাইন টেনে এই 3টি নিচে বসাতে হয়। আর উপরে থাকলো 2 এর বর্গ, 3 এর বর্গ, এই 3-এর সাথে এই 3 কেটে গেল, তাহলে 2 এর বর্গ, 3 এর বর্গ, এটা পড়ে থাকছে। তাহলে লিখব আমরা যে 108 গুণন 3 সমান, এবার 108কে যদি 3 দিয়ে গুণ করি, 3 আসছে 24-এর 4, যেহেতু শূন্য আছে তাহলে 24ই বসবে। এবার 3 দিয়ে 1কে করব, 3 অক্ষ 3, তাহলে কত পেলাম 324। একটি পূর্ণবর্গ সংখ্যা। এবং 108 ভাগ 3 সমান, এবার 3 দিয়ে যদি ভাগ করি 108কে, তাহলে প্রথমে 3 দিয়ে 3 × 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, যেহেতু 3-এর থেকে 1 ছোট তাহলে 8কে নামাবো। এরপর 3 × 6 = 18 পাবো। তাহলে ভাগ করে পেলাম আমরা 36। তাহলে 36 একটি পূর্ণবর্গ সংখ্যা, এটি উত্তর। এরপর পরের সংখ্যাটি অর্থাৎ 162। প্রথমে আমরা 162কে ভেঙে নেব। প্রথমে 2 দিয়ে ভাঙব, 8 × 2 = 16, পড়ে থাকলো 2, তাহলে 2 অক্ষে 2। এরপর 3 দিয়ে ভাঙব, 3 দিয়ে 8-এর কাছাকাছি আসলে পরে 3 × 2 = 6, আছে 8, মানে 2 পড়ে থাকলো, আর পিছনে 1, তাহলে 21। 3 দিয়ে 3 × 7 = 21। 3 দিয়ে যদি আমরা 81কে ভাগ করতাম, তাহলে প্রথমে 3 × 2 = 6 লিখতাম, 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, তারপরে 1 নামাবো, 3 দিয়ে 3 × 7 = 21। এরপর 3-এর ঘরে নামাতে 27কে পাওয়া যায়, 3 × 9 = 27, 9কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো 3 × 3 = 9।
তাহলে 162কে ভেঙে 4টা 3 একটা 2, 1 2 3 4 সঙ্গে একটা 2, তাহলে সমান এখানে আমরা 3-এর বর্গ করতে পারি, এখানে আর একটা 3-এর বর্গ কিন্তু 2-এর বর্গ হচ্ছে না, সে একা আছে। তাহলে আমরা লিখব যে সুতরাং 162 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে 162 এর সাথে আমরা 2 গুণ করব, তাহলে এই যে সংখ্যাটি পেয়েছি 162 এটা, তাহলে এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে 3-এর বর্গ 2 তো ছিলই, এই 2 গুণ করলাম, তাহলে সমান 3-এর বর্গ এবার দুটো 2 পেয়েছি, তাহলে 2-এরও বর্গ হয়ে গেল। আবার 162 এর সাথে এবার আমরা ভাগ করব 2, তাহলে এই সংখ্যাগুলো লিখব 3-এর বর্গ গুণন 2 ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে যখনই ভাগ করবে এই 2-এর সাথে এই 2 কেটে যাবে, তাহলে 3-এর বর্গ পড়ে থাকবে। কেন কাটলো? যে ছিল 3-এর বর্গ একটা 2 সঙ্গে ভাগ, তাহলে ভাগ মানে এই 2টি নিচে আসবে এই সংখ্যাটির নিচে, 2-এর সাথে 2 কেটে গেল, তাহলে 3-এর বর্গ পড়ে থাকলো। তাহলে লিখব 162 এর সাথে যদি 2 গুণ করি, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতের 1, 2 অক্ষ 2 আর হাতের 1 মিলে 3, তাহলে 324 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 162 কে 2 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 2 দিয়ে 8 দুগুণে 16, 2 অক্ষ 2 81 পাবো। 2 দিয়ে 162কে যদি ভাগ করতাম, তাহলে প্রথমে 8 দুগুণে 16, তাহলে পড়ে থাকলো 2, 2 অক্ষে 2, তাহলে 81 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপর বইয়ে কীভাবে করেছে একটু পড়ে নিই আমরা। 18কে ভেঙে প্রথমে 2 দিয়ে ভাঙলে পরে 9 দুগুণে 18, তারপরে 3 দিয়ে 3 3-কে 9, তাহলে একটা 2 দুটো 3, তাহলে এখানে 3-এর বর্গ হচ্ছে, 2-এর বর্গ হচ্ছে না, তাহলে দেখছি 18 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে মৌলিক সংখ্যা পাচ্ছি 2 ও 3।
এই বিশ্লেষণে 2 আর 3 পাচ্ছি। এই বিশ্লেষণে 2 আছে 1টি এবং 3 আছে 2টি। আমরা দেখছি কোনো সংখ্যার মৌলিক উৎপাদকগুলি সবকটি, তাহলে সবকটি জোড় সংখ্যায় থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। জোড় সংখ্যা থাকতে হবে, যেমন এখানে 2টো 3 আছে, তাহলে সেটাকে আমরা জোড় সংখ্যা বলবো। কিন্তু এখানে 1টা 2 আছে, তাহলে সেটাকে আমরা বিজোড় বলবো। তাহলে 18 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে 2 আছে যেহেতু 1টি, তাহলে সেইটিকে আমরা এখানে বিজোড় লিখব। এবং 3 আছে 2টো, তাহলে সেটি হয়ে যাবে জোড়। এখানে জোড় কথাটি লিখতে হবে। এত সংখ্যক, তাই 18 পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন? কেন কি একটা হচ্ছে বিজোড় আর একটা হচ্ছে জোড়, আর এখানে বলেছে সবকটি সংখ্যা জোড় থাকলে পরে পূর্ণবর্গ হবে। 18কে এবার আমরা কি করব, যেই সংখ্যাটি একবার আছে মানে বিজোড়, সেই সংখ্যাটি দিয়ে গুণ করব। অর্থাৎ 18কে 2 দিয়ে গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে 18কে 2 দিয়ে গুণ করব, তাহলে এই দিকটাও আমরা 2 দিয়ে গুণ করব, সেটা অলরেডি আমি করে দিয়েছি। আর 18কে 2 দিয়ে ভাগ করলে 3-এর বর্গ, আর এখানে 2-এর বর্গ 3-এর বর্গ, তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, এটিও একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে দেখলাম কোনো সংখ্যার ইম্পর্টেন্ট লাইন, কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বিজোড় সংখ্যক আছে মানে একবার আছে, সেটিকে বিজোড় বলবো। সেটি দিয়ে গুণ ভাগ করলে, হয় গুণ নতুবা ভাগ, দুবারই করতে হবে। গুণ ভাগ করলে ভাগফলটি বা গুণফলটি, যে গুণফল বা ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়। এরপর পরবর্তী পার্ট নাম্বার 15তে আমরা নিজে করি 18.1 অঙ্কগুলো করব।